দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু, প্রায় ১০০ জনই খুলনা ও ঢাকার। জুনে জিনোম সিকোয়েন্সে ৭৮% ডেল্টা ধরন শনাক্ত, চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানোর পরামর্শ। বিধিনিষেধ অমান্যকারীতে ঠাসা ঢাকার আদালত পাড়া, কাঠগড়ায় দাঁড়ালেই খরচ, জরিমানা ১০ গুণ। দালালদের খপ্পরে পড়ে দিতে হচ্ছে চড়া মাশুল। এবং ঢাকা উত্তর সিটির অনলাইন কোরবানির হাটে ১ লাখ গরু বিক্রির আশা, থাকছে পশু জবাই করিয়ে নেওয়ার সুবিধাও। দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত খামারিরা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশে করোনায় রোববার একদিনে রেকর্ড ১৫৩ জন মারা গেছেন। এর মধ্যে ৯৭ জনই খুলনা ও ঢাকার। মোট মৃত্যু ১৫,০০০ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার প্রায় ২৯%। এদিকে অক্সিজেন সংকটে দিন দিন বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। এখন আর কোনো বিশেষ জেলা বা এলাকা নয়, পুরো দেশই হটস্পটে পরিণত হয়েছে। রোগী আর স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে হাসপাতালগুলোর চিত্র অবর্ণনীয়। লকডাউন, শাটডাউন, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না মানবজাতির জন্য প্রাণঘাতী কোভিড-১৯কে। টানা ৭ দিন ধরেই মৃতের সংখ্যা শতকের নিচে নামছে না, উল্টো বেড়ে ১৫০ শতাধিকে ঠেকেছে, আর শনাক্তের হার হু হু করে বাড়ছে। গত ১ সপ্তাহ ধরেই সবচেয়ে বেশি ঝুঁকিতে খুলনা অঞ্চল। পরিস্থিতি এখন লাগামের বাইরে। অঞ্চলটিতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন। শুরু থেকেই উচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন, আর উত্তরের আরেক বিভাগ রংপুরেও মৃত্যু হয়েছে ১৫ জনের। হাসপাতালের জায়গার সংকুলন হয় না, এখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা সুবিধা মতো হচ্ছে না। রাজশাহী বিভাগেও মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। রোগী রাখার জায়গা নাই, একটা মানুষ আরেকটা মানুষের স্পর্শে এতটাই কাছাকাছি আছে, কোনো দূরত্ব বজায় যেটা রাখার দরকার, কিন্তু সেটা রাখার কোনো ব্যবস্থা নেই। বাড়তে বাড়তে এক লাফেই একদিনে মৃত্যুর চূড়ায় পৌঁছে গেছে সীমান্ত জেলা কুষ্টিয়া। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় ১২ জন মারা গেছেন। ডাক্তার ঠিকমতো আসছে না, বড় ডাক্তার, এবং অবহেলা হচ্ছে অনেক। অক্সিজেন যদি একটা পাচ্ছে তার ৫টা কিনা লাগছে। এদিকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে ময়মনসিংহেও। গত ২৪ ঘন্টায় বিভাগটিতে ৯ জন মারা গেছেন। বিগত দিনগুলোর তুলনায় করোনা রোগীর সংখ্যা প্রায় ৩ গুণ হয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করতেছে। করোনায় নিয়ন্ত্রণহীন টাঙ্গাইল জেলাও সংক্রমণ আর মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে ৫ জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে বাইরের রোগীর চাপে রাজধানীর কোভিড হাসপাতালে হিমশিম অবস্থা। কোনো হাসপাতালে এখন ভর্তি হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগী। কেবল ১ সপ্তাহেই ঢাকার হাসপাতালে রোগী বেড়েছে প্রায় ৫০%। আর ১৬টি সরকারি কোভিড হাসপাতালের ৮টির সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ। ফারুক ভাই রবিনের রিপোর্ট। তীব্র শ্বাসকষ্ট সহ কোভিডের নানা উপসর্গে ভুগছেন ৫২ বছর বয়সী মাসুদ রানা। পর্যাপ্ত অক্সিজেন সুবিধার অভাব আর হাসপাতালে শয্যা সংকটের কারণে কুষ্টিয়া থেকে তাকে নিয়ে আসতে হয় ঢাকায়। ভর্তি করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, কিন্তু সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ থাকায় নিতে হচ্ছে অন্য হাসপাতালে। আইসিইউ অ্যাভেলেবেল না, ফাঁকা নাই। আপনারা যদি অন্য জায়গায় আইসিইউ পান তাহলে নিলে খারাপ হয় না, বেটার হবে। রাজধানীর সরকারি ১৬টি কোভিড নির্ধারিত হাসপাতালের অর্ধেকের চিত্রই এখন এমন। ফাঁকা নেই কোনো আইসিইউ। কোভিড হাসপাতালগুলোতে গত ১ সপ্তাহেই রোগী বেড়েছে প্রায় ৫০%। শ্বাসকষ্ট বেড়ে গেছে, ওই জায়গায় ওরকমের ট্রিটমেন্ট নাই। মুন্সিগঞ্জ থেকে ঢাকার উত্তরায় হাসপাতালে আসছিলাম, ওনারা রোগীকে দেখার পরে রিসিভই করে নাই। আমরা পাবনা থেকে এর জন্য তাৎক্ষণিক আপনার ঢাকাতে নিয়ে শিফট করা হয়েছে। ঢাকায় এসেও দেখি আমাদের একই সিচুয়েশন, এই দাঁড়ে ও দাঁড়ে সে দাঁড়ে ঘুরতেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোভিডের ভারতীয় ধরনের দাপটে আলাদা করে দেখার সুযোগ নেই রাজধানীকে। 400-এর মতো আমাদের পেশেন্ট কিন্তু হয়ে যাচ্ছে যারা খুবই সিরিয়াস, এবং এর মধ্যে 130-র মতো সকাল 8টাতেই আমার ভর্তি ছিল, এবং যেভাবে গেলে আমার ধারণা যে 2-3 দিনের মধ্যেই আমার আইসিইউ হয়তো 200 বেডসে ভরে যাবে। ঢাকাকে আলাদাভাবে চিন্তা করবার কোনো সুযোগ নেই। পুরো বাংলাদেশেই সংক্রমণের যে ঊর্ধ্বগতিটি আমরা দেখছি, তার কারণ হলো কমিউনিটিতে ডেল্টা ভেরিয়েন্টেরও আমরা উপস্থিতি দেখছি। সেই কারণে কমিউনিটি ট্রান্সমিশনটি বন্ধ করতে হবে, আর্লি ডায়াগনোসিস করতে হবে।
সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের সর্বোচ্চ সদ্ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি দেশে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে শতকরা ৭৮% উপস্থিতি পাওয়া গেছে প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টের। রোববার সন্ধ্যায় আইইডিসিআর এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গেল মে মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি ৪৫% হলেও জুনে তা পৌঁছেছে প্রায় ৮০%। এমন পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত কারিগরি কমিটি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পুরো পৃথিবী এখন কোভিড-১৯-এর জীবাণুর দখলে। এর ভয়াল সংক্রমণে প্রতিদিনই জাগছে নতুন নতুন শঙ্কা। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই রূপ বদলেছে বারবার, আর বিজ্ঞানীরা এসব পরিবর্তিত ধরনকে বলছে ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত পৃথিবীতে করোনার আলফা, বিটা, ডেল্টা ও ইটা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়েছে। এর প্রায় সবগুলোই গেল বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে। দেশে যখন করোনার সংক্রমণ ও মৃত্যুতে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি হচ্ছে, তখন ভয়াবহ তথ্য জানালো রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউট আইইডিসিআর। রোববার রাতে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গেল এপ্রিলে দেশে প্রাণঘাতী ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হলেও এই হার উদ্বেগজনক হারে বেড়েছে। মে মাসে ৪৫% এবং জুনে জিনোম সিকোয়েন্সিং করে দেশে ৭৮% ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিবেশী দেশ ভারতকে নাস্তানাবুদ করে দেয়া এই ডেল্টা ভ্যারিয়েন্ট সামলাতে আরও সতর্কতা প্রয়োজন এবং এটি আবারও রূপ বদলাতে পারে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি। একসময় হয়তো এই ভ্যারিয়েন্টটাকে অন্য কোনো নতুন ভ্যারিয়েন্ট বদলে ফেলবে। সংক্রমণটা অনেক বেড়ে গেছে এবং সেই সাথে ডেল্টা ভ্যারিয়েন্টও তার বংশ বিস্তার করে। অবশ্যই আমাদের যে উদ্বেগের, কারণ আমরা সংক্রমণ প্রতিরোধে যদি ব্যবস্থা গ্রহণ না করি, শুধু ডেল্টা ভ্যারিয়েন্ট না, নতুন কোনো ভ্যারিয়েন্ট এখানে তৈরি হতে পারে। এদিকে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিধি নিষেধ আরও 7 দিন বাড়ানোর পরামর্শ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। সরকারের কি 1 সপ্তাহ 7 তারিখে শেষ হবে, তাতে কারিগরি পরামর্শই আরো সপ্তাহ বাড়ানোর প্রয়োজন বলে মনে হয়। সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনেশন কার্যক্রম জারি রাখার কোনো বিকল্প নেই বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের সমাগম। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা সত্ত্বেও রোধ করা যাচ্ছে না মানুষের অহেতুক চলাচল। জরিমানা এবং আটকের বিধান থাকার পরও নানা অজুহাতে ঘরের বাইরে বের হন সাধারণ মানুষ। কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে রাজধানীর চিত্র অনেকটাই বদলেছে। সড়কে গণপরিবহন না থাকলেও যানবাহনের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। করোনায় প্রতিদিন মৃত্যুহার লাফিয়ে বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনেই ঘরের বাইরে বের হচ্ছেন অনেকেই। প্রয়োজন ছাড়া চলাফেরার জন্য রয়েছে নানা অজুহাত, এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিচ্ছেন ভুল তথ্য। উনি আপনার কে? আমার শ্বশুরের মতো নয়। উনি তো বললো যে উনি আপনার ভাই। উনি আবার জামা হইলে আমার কি হয়, আমাদের গোষ্ঠীর, আমি জামা হই ওনার। জিজ্ঞাসাবাদে ওনারা প্রথমে বলছিল যে উনি বলছে আমার আপন ভাই, তো পরে ওনার কাছে শুনে দেখলাম যে উনি আপন ভাই না, পাড়া প্রতিবেশী ভাই। ঢাকার প্রবেশের প্রধান ফটকেও রয়েছে কঠোর নজরদারি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে অপ্রয়োজনে বের হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানাও। আমার বন্ধু তো আমি ওকে একটু দিয়ে আসতেছি, কারণ হচ্ছে আমার বাড়ি আর ওর বাড়ি একই জায়গা। আমার এক ভাইয়ের ওলার ভিসা টিকিট আছে, ওটা দেখতে যেমন ঠিক আছে কিনা। প্রত্যেকটি গাড়ি আমরা চেক করে যথাযথ কারণ যাচাই বাছাই করে আমরা গাড়িগুলোকে অ্যালাউ করছি। নগরীর অলিতে গলিতে চলাফেরা নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব সদস্যরাও। যারা বিধিনিষেধ অমান্য করেছে এরকম প্রায় 7 শতাধিক লোককে আমরা আইনের আওতায় এনেছি এবং প্রায় 6 লক্ষাধিক টাকা আমরা দেশব্যাপী গতকালকে পর্যন্ত জরিমানা করেছি। দিনের তুলনায় বিকেলের পর অলিগলির দোকানপাটে বহুগুণে বাড়ে জটলা। রাজধানীর আশপাশের এলাকার এই চিত্র আরো ভয়াবহ। অসচেতন চলাফেরায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউনটা এখন কি মানতেছে না ওরকম ভাবে। সারাদিন বাসায় বসাছিলাম, তো একটু সন্ধ্যা বিকেল হয়েছে, এই কারণে বাসাতে বের হইলাম। 3 বেলা থেকে 1 বেলা যদি খাবারের ব্যবস্থা করে দিত তাহলে আমরা ঘরে থাকার চেষ্টা করতাম বা ঘরে থাকতাম। করোনা সংক্রমণ রোধে সারা দেশে 7 দিনের কঠোর বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হবে।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের 4 দিনে শুধুমাত্র ঢাকায় গ্রেফতার হয়েছেন প্রায় 3000 মানুষ। 200 টাকার জরিমানা আনুষঙ্গিক নানা খরচ যুক্ত হয়ে বেড়ে 10 গুণ হচ্ছে। যারা সে টাকা দিতে পারছেন না তাদের ঠাঁই হচ্ছে কারাগারে। আইনজীবীদের হাতে জিম্মি হয়ে অনেককেই আবার গুনতে হচ্ছে চড়া মাশুল। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ এখন মানুষের ঠাসা। যারা এসেছেন তাদের সবারই স্বজন বিধিনিষেধ অমান্য করে পুলিশের হাতে গ্রেফতার। রোববার এরকম 636 জনকে আনা হয় আদালতে। তাদের কেউ রিক্সা চালক, কেউ নির্মাণ শ্রমিক, কেউ বা দিনমজুর। 2টা হেল্পার মানে বিকালবেলা প্রজেক্ট থেকে বাইরে হয়ে নাস্তা আনার জন্য যায় আর কি দোকানে, তখন ওদেরকে ওখান থেকে ধরে নিয়ে যায়। সারা রাত আমরা চিন্তা ভাবনা করে সকালে থানায় তালি খেলে দেখি যে থানায় একটাইছে চালান দিয়েছে করে 4 জনকে ধরিয়া 3 জনকে ছাড়ি দিছে আর 11 নিয়ে আইছে। শুনছি মার্কস বলে নিচে নামান ছিল, সুতমান নিচে নামান ছিল, এতটুকু অপরাধ। 200 টাকার জরিমানার অপরাধের জন্য এখন তাদের গুনতে হচ্ছে আইনজীবীর ফি সহ 10 গুণ টাকা। যারা জরিমানা মেটাতে পারছেন তাদের হাতে সিল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, যারা পারছেন না তাদের পাঠানো হচ্ছে কারাগারে। বাইরে ঘরে ঝরকা কইরা মাস্ক ছাড়া, ঠিক আছে, এই মাস্কের কারণে মনে করেন ধরা পড়ছে। যে টাকা চাই এই টাকা মনে করেন আমাদের কাছে নাই। কেউ বলে 5, কেউ 10, কেউ চায় 1000-এর উপরে চায়। আবার কেউ কেউ পড়ছেন দালালদের খপ্পরে। ছাড়া পাওয়ার পরও চেম্বার অথবা হোটেলে আটকে রেখে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন টাউট আইনজীবীরা। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এমনও হচ্ছে। 200 টাকার বিনিময়ে ছেড়ে ওদেরকে বিভিন্ন হোটেলে নিয়ে আটকায় রাখা হচ্ছে, বিভিন্ন রুমে নিয়ে টাউটরা ওদেরকে আটকায় রাখছে। সবাইকে বিধিনিষেধ মানার অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীর। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিধি নিষেধের কড়াকড়ির মধ্যেই খোদ রাজধানীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রশিক্ষণ কর্মশালা। সারা দেশ থেকে এ প্রশিক্ষণে অংশ নেয়াদের অনেকে করোনায় আক্রান্ত হলেও তোয়াক্কা করা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে এমন কোনো বিষয়ে অবগত নয় তারা। এহসান জুয়েলের রিপোর্ট। প্রধান ফটক বন্ধ। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আপাতত রিক্সা, ভ্যান গাড়ি অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। পেছনের গেট দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশ করলেই চোখে পড়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পলিটেকনিক শিক্ষকদের প্রশিক্ষণ চলছে গোপনে। গত জুন মাসে শুরু হওয়া প্রশিক্ষণ কঠোর বিধিনিষেধের মধ্যেও অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা পলিটেকনিকে থাকা 60 শিক্ষকের প্রায় 10 জন কোভিড আক্রান্ত হয়েছেন। সিদ্ধান্ত আমরা নিতে পারবো, আমরা চাকরি করি তো। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ করতে হবে। সময় সংবাদে সে চিত্র ধারণের সময় বাধা দেওয়ার চেষ্টা করেন প্রশিক্ষক। পলিটেকনিক অধ্যক্ষের অজুহাত, বিধিনিষেধ সবাই মানছে না। এই প্রশিক্ষণ সরকারের নির্দেশে বলেও জানান তিনি। বিধিনিষেধ অমান্য করার এরকম বিষয় না। আপনার রাস্তার মধ্যে জ্যাম আছে, আমি যে এখন দেখলাম ট্রাফিক জ্যাম পড়ছে, তো সব বন্ধ নাই। জরুরি প্রয়োজন যারা আছে, স্যার জরুরি প্রয়োজন মনে করছেন আপনি? আমি আমার ঘরের ভিতরে খাওয়া দাওয়া চালাই না। এটা মন্ত্রণালয় থেকে চাওয়া হচ্ছে এবং এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কাজটা চলছে। যারা আক্রান্ত হচ্ছে, কতজন এখানে আক্রান্ত হচ্ছে, সেটা আমরা কিন্তু তাদেরকে বাড়িতে পাঠাই দিচ্ছি। কতজন স্যার? এক এক গ্রুপে 3 জন 4 জন করে হচ্ছে। আচ্ছা, 8-10 জন এরকমই হবে আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এ ধরনের প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমাদের আসলেই জানা নেই যে অন্য কোনো প্রতিষ্ঠান তারা গোপনে খোলা রেখেছে কিনা বা ক্লাস হচ্ছে কিনা কোথাও। রাজধানীর 3টি কেন্দ্র ঢাকা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও টিটিসিতে চলছে 180 শিক্ষকের এ ধরনের প্রশিক্ষণ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা করোনা বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতালে 4 দিন আগে অক্সিজেনের অভাবে মাত্র 20 মিনিটে 6 জন মারা গেছেন। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডকে আগের রাতে অক্সিজেন রিফিলের তাগাদা দেয়া হয়। 24 ঘন্টা পর তারা সরবরাহ করে। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। গত 30 জুন সন্ধ্যা বিভীষিকাময় অধ্যায় ছিল সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পেরে মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আইসিইউতে 4 জন ও সিসিইউতে থাকা 2 জন মুমূর্ষু করোনা রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিপর্যয়ের লক্ষণ দেখা দেয় আগের দিন রাত থেকেই। পরে 30 জুন সকাল থেকেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে অক্সিজেন রিজার্ভারে রিফিল করার তাগিদ দেওয়া হয় বারবার। পরে সময়ক্ষেপণ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ অবহিত করেন জেলার ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। তারপরও সারাদিন পার হয়ে রাত 8টায় পৌঁছে হাই ফ্লো অক্সিজেন। ততক্ষণে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়। যখন অক্সিজেনটা চলে গেল, আমার বেডের পাশে 2 জন মারা গেছে এবং আইসিইউতে 4 জন মারা গেল। আমাদের যাচ্ছিলাম, যাওয়ার মুহূর্ত থেকে মৃত রোগী বাইরে দিচ্ছে, নামাজ থেকে আসার পরেও মৃত রোগী বাইরে দিচ্ছে। আমি বারবার বলছি যে আমাদের কিন্তু লিকুইড কমতেছে, আপনারা দ্রুত গাড়ি পাঠান। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি। একটি সুষ্ঠু তদন্ত চাই, গাফিলতি বা অনিয়মের কোনো কারণ ঘটে থাকে তাদের শাস্তিও আমরা চাই। ঘটনার দিন সন্ধ্যা 7টার পর থেকেই অক্সিজেনের লেভেল কমতে থাকার কথা স্বীকার করে আগে থেকেই সংকটাপন্ন ওই রোগীগুলোকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় তদন্ত কমিটি ও হাসপাতাল কর্তৃপক্ষ। 7টা 20-30-এর দিকে খুব বেশি ঘাটতি এবং প্রেশার অনেক নেমে যায়। যে রোগীগুলো ছিল ওই সময়ে 30 লিটার অক্সিজেনে তারা আর সাস্টেইন করতে পারে নাই। এই ঘটনায় জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। চলতি বর্ষায় নারায়ণগঞ্জে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন বিষয়ক আলোচনা সভায় তিনি একথা জানান। জলাবদ্ধতার সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনা সভায়। নারায়ণগঞ্জ থেকে শওকত আলীর সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের ডিএনডি এলাকায় জলাবদ্ধতা বহু বছরের সমস্যা। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন নিচু এলাকায় গত প্রায় 2 মাস যাবৎ ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 2 লাখেরও বেশি মানুষ। জলাবদ্ধতা নিরসনে রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প কাজের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প প্রধান। 36টার মধ্যে ম্যাক্সিমাম আমাদের কন্ট্রোলে আছে, আলহামদুলিল্লাহ ওদের প্রবলেম হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এটার বাইরে যেগুলো আছে নারায়ণগঞ্জের ভিতরেই, সেই পানিগুলো আমার এই ক্যানেলগুলোতে আসতে পারছে না। প্রবলেম যেটা হচ্ছে পানি না আসলে আমার পাম্প চালু করলেও সেই পানিগুলো ওই অন্যান্য খাল থেকে আসতে পারছে না, যে কারণে ওই জায়গাগুলো স্যার নিচে রয়ে যাচ্ছে। সভায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সব দপ্তরের সমন্বয় প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত অল দ্য গভর্নমেন্ট মেশিনারিজ এখানে সমন্বয় না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো কিছু আংশিক সমস্যার সমাধান হবে, কিন্তু পরিপূর্ণ সমস্যার সমাধান হবে না। সিটি কর্পোরেশনকেও আজকে এখানে থাকার কথা ছিল, থাকেন নাই। আমার মনে হয় সমন্বয়টা হলেই আমার মনে হয় এই প্রবলেমগুলি দ্রুত সলভ হয়ে যাবে। আগামী বর্ষা মৌসুমে যাতে পুনরায় জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। কারণ মানুষের জন্য কাজটা করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অনলাইন কোরবানির হাটে ঢাকা উত্তর সিটিতেই 1 লাখ গরু বেচাকেনার আশা করছেন মেয়র সহ সংশ্লিষ্টরা। পাশাপাশি থাকবে পশু জবাই করিয়ে নেয়ার সুবিধাও। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, ভারত থেকে চোরাই পথে গরু আনা ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হচ্ছে। হাটে গিয়ে ভিড় ঠেলে দর কষাকষি করে কোরবানির গরু কেনায় অভ্যস্ত দেশের মানুষ। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে স্বাভাবিকের সংজ্ঞা। লোক সমাগম মানেই সংক্রমণের ঝুঁকি, তাই সরাসরি হাটের পাশাপাশি অনলাইন বাজারকে উৎসাহিত করছে সরকার। এ লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি মন্ত্রণালয়, ইক্যাব, আইসিটি বিভাগ, এটুআই এর সহযোগিতায় ডিজিটাল হাটের আয়োজন করেছে, যেখানে অনলাইনে ছবি ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে ক্রেতারা কিনতে পারবেন কোরবানির গরু। বাট আমাদের টার্গেট হলো মিনিমাম 1 লক্ষ গরু আমরা যেন অনলাইনের মধ্যে বিক্রি করতে পারি, তাহলে মিনিমাম 5 লক্ষ লোক কিন্তু গরুর হাটে যাবে না। বর্তমান সরকারের আমলে দেশ প্রাণী সম্পদ খাতে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, দেশে এখন খাওয়ার উপযোগী 41 কোটিরও বেশি প্রাণী আছে। সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশু দেশের ভিতর প্রবেশ করতে না পারে। দেশের 64 জেলাতেই কোরবানি উপলক্ষে অনলাইন গরুর হাট আয়োজনে জেলা প্রশাসনকে প্রযুক্তিগত সহায়তা করতে চায় ইক্যাব। যেসব হাটে ক্রেতার স্বার্থ সুরক্ষায় থাকবে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও। গরুটা ঠিকমতো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারকে মৌসুমি ফল আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সানিউল কাদের রোববার পেট্রোপোল বন্দর থেকে উপহারের আম ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিভিন্ন উপলক্ষেই চলে উপহার বিনিময়। এবার পাঠানো হলো আম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সকালে ট্রাকটি বেনাপোল বন্দরে পৌঁছে এরপর আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় প্রতিনিধিদের কাছে তুলে দেওয়া হয় ফলগুলো। আমাদের বন্দর থেকে ওই বন্দরে আমরা ট্রান্সফার করে দেব। এটা পরিমাণ হচ্ছে 2600 কেজি। বাংলাদেশ সরকারের উপহার হিসেবে ভারত সরকারকে 260 প্যাকেট আম উপহার দেওয়া হলো। একটি রাষ্ট্র টু আরেকটি রাষ্ট্রের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি এটা কতটা জরুরি, একে অপরকে ভালো রাখার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার উজ্জ্বল নিদর্শন। কর্মকর্তারা জানান 2.5 মেট্রিক টনের মতো আম পাঠানো হয়েছে, যা ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে। এ সময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। করোনার এই সময় এমন উপহার পেয়ে আমরা অভিভূত। ভারত সরকার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। এটা একটা সুন্দর সম্পর্কের ক্ষেত্রে একটা বড় মাইলফলক। বিভিন্ন সময়ে ইলিশ সহ নানা উপহার সামগ্রী পেয়ে ভারতবাসী খুশি হন বলেও জানান দেশটির কর্মকর্তারা। সময় সংবাদ, বেনাপোল। বাংলাদেশে ব্যবসার জন্য ভ্যাটের নিবন্ধন নিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। এতে রাজস্ব আদায় বাড়বে বলে আশাবাদী এনবিআর। এ নিয়ে ভ্যাটের আওতায় এলো 4টি বহুজাতিক টেক জায়ান্ট প্রতিষ্ঠান। এদেরকে আয়করের আওতায় আনতেও নীতি কৌশল প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রযুক্তিবিদরা। হাজেরা শিউলির রিপোর্ট। গুগল, অ্যামাজন, ফেসবুক ও নেটফ্লিক্স সহ বহুজাতিক টেক জায়ান্টরা বিজ্ঞাপন প্রচার, সফটওয়্যার বিক্রি, ক্লাউড সার্ভিস সহ বিভিন্ন সেবা বিক্রি করে বাংলাদেশ থেকে আয় করছে হাজার হাজার কোটি টাকা। বিপরীতে সরকারি কোষাগারে রাজস্ব জমা হয় সামান্যই। গেল বছর থেকে ব্যাংকগুলো টেক জায়ান্টদের সেবার বিপরীতে 15% ভ্যাট কেটে রাখলেও বেশিরভাগ অর্থই বৈধ চ্যানেলে পরিশোধ হয় না। সুখবর হলো আইনি বাধ্যবাধকতা পূরণে গুগল, অ্যামাজন ও ফেসবুকের পর বাংলাদেশে ব্যবসা শনাক্তকরণ নম্বর BIN নিয়েছে জনপ্রিয় টেক জায়ান্ট মাইক্রোসফট। এতে বৈধ চ্যানেলে ভ্যাট পরিশোধের পাশাপাশি প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলও বাধ্য থাকবে মাইক্রোসফট। আগে যেমন আমাদের ভ্যাট কেটে রাখতো, বাট এটা কোনো চ্যানেলে হতো না, এখন এনবিআর এ জমা পড়বে। তো আমাদের যারা পার্টনাররা আছে তাদেরও বেনিফিট হবে আর কি। তারা যে ভ্যাটটা দিচ্ছে এটার একটা ডকুমেন্টেড মেথড হলো আর কি। টানা 2 বছর দেন দরবারের পর শুল্ক করের আওতায় আসছে বিশ্বখ্যাত টেক জায়ান্টরা। নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে আরো 2টি টেক জায়ান্ট, নেটফ্লিক্স ও লিঙ্কডইন। রেজিস্ট্রেশন নেওয়ার সাথে সাথে তার ভ্যাটের যে অ্যাক্টিভিটি প্রতিপালন করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। স্পেশালি আমাদের ভ্যাটের রিটার্ন সাবমিট করা, এই কাজগুলো যখন সে যদি না করে তাহলে জরিমানা আরোপ করবে। আমরা আশা করছি এখানে রাজস্বের বাড়ার অনেক সম্ভাবনা আছে। তবে বিদেশ থেকে ব্যবসা পরিচালনাকারী এসব টেক জায়ান্টদের কাছ থেকে যথাযথভাবে রাজস্ব আদায়ে বাংলাদেশে অফিস স্থাপনে উৎসাহিত করার আহ্বান প্রযুক্তিবিদদের। যারা মাইক্রোসফটের রিসেলার হিসেবে কাজ করে, মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার বিক্রি করে এবং এটা লোকাল পেমেন্ট করে, ফাঁকি ঝুঁকির একটা আশ্রয় নেয়, তো সেই ক্ষেত্রেও অবশ্যই এটাও মনিটরিংয়ের একটা বিষয় রয়েছে। এরা কিন্তু শুধু ভ্যাট দিচ্ছে, এখন আগামীতে আয়কর দেবে কিনা এটা নিয়ে কিন্তু আসলে আমরা কোনো কথা শুনছি না, তো সেটাও আসলে একটা আমলে আনা উচিত। 2019 সালের নতুন ভ্যাট আইনে অনাবাসী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে 245তম স্বাধীনতা দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। সোয়ার, আপনাকে ধন্যবাদ। এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের 245তম এই দিনটির শুভেচ্ছা আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাচ্ছি। এমন একটি সময় যুক্তরাষ্ট্রের এই স্বাধীনতা দিবসটি উদযাপিত হচ্ছে যখন গত 1.5 বছর সারা পৃথিবীর সবচেয়ে করোনা মহামারীর পরিস্থিতির দিক দিয়ে সবচেয়ে ভয়াল যে থাবা করোনা ভাইরাস, সেটি কিন্তু এই যুক্তরাষ্ট্রে সেই ভয়াল থাবাটি দিয়েছিল। এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 6 লাখের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন এবং কোটি কোটি মানুষ এখানে আক্রান্ত হয়েছেন। যদিও করোনার পরিস্থিতি কিন্তু এখনো অনেকটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই বছর যে স্বাধীনতা দিবস উদযাপন হবে 4th of জুলাই, সেই দিনটির আগেই যুক্তরাষ্ট্রকে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চান। তার সেই প্রতিশ্রুতি, তার সেই প্রচেষ্টা অনেকটাই কিন্তু সফল হতে চলেছে। কারণ
কারণ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং সেই স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই গত বছর কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের যে উৎসব আনন্দ সেটি কিন্তু হয়নি। এই বছর কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, তারা কিন্তু বিভিন্ন স্থানে তারা এই স্বাধীনতা দিবসটি উদযাপনের জন্য তারা কিন্তু প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইস্ট রিভারের পার, অর্থাৎ ইস্ট যে নদী নিউ ইয়র্কের, সেই নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং পিছনে ব্রিজ এবং এই জায়গা থেকেই, এবং এই শুধু জায়গাটি নয়, এই জায়গা থেকে আরও 5টি জায়গায় এই নদীর উপরে 5টি রণতরী থেকে সেই ফায়ার ওয়ার্কস হবে। সেটি স্থানীয় সময় 9:25 অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 7:25 ফায়ার ওয়ার্কস হবে এবং এই ফায়ার ওয়ার্কসটিকে বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ফায়ার ওয়ার্কস। 65,000 শেল আকাশের দিকে ছুড়বে, আলোক ছটায় পুরো নিউ ইয়র্ক নগরী ছেয়ে যাবে। তারই প্রস্তুতি দেখার জন্য এখন দলে দলে মানুষ পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই রিভারের বিভিন্ন প্রান্তে তারা হাজির হয়েছেন। এর মধ্যে কিন্তু একটি নেতিবাচক খবর রয়েছে, সেটি হচ্ছে যে নাশকতার কিন্তু একটি হামলার আশঙ্কা। স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সরকার রয়েছে, ফেডারেল গভর্নমেন্ট রয়েছে, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যেই নাশকতার অভিযোগে কিন্তু নাশকতা প্রচেষ্টার কারণে অনেক জায়গায় দুষ্কৃতিকারীদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো নিউ ইয়র্ক জুড়ে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর জুড়ে, প্রতিটি জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা কাটিয়ে মানুষ যে আনন্দ করছে, যে উৎসবে সামিল হয়েছে, এই উৎসব যেন কোনো কারণে ব্যাঘাত না ঘটে তার সর্বোচ্চ প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছেন। এখন সেই ফায়ার ওয়ার্কস দেখার জন্য পুরো জাতি অপেক্ষা করছে। সেই সঙ্গে এই যে স্বাধীনতা দিবসের ফায়ার ওয়ার্কস সারা পৃথিবীতেই এটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ। পুরো দেশবাসীর সঙ্গে পুরো বিশ্ববাসীও কিন্তু সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ফায়ার ওয়ার্কস দেখার অপেক্ষায় রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের থেকে সময় সংবাদের দর্শকদেরকে এবং সারা পৃথিবীর সময় সংবাদের দর্শকদেরকে সোহার, আপনার মাধ্যমে, সময় সংবাদের মাধ্যমে আমরা পরবর্তী বুলেটিনে প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিটি খবর জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভারের পার, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে 245তম স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে 2 বাংলাদেশি নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক হচ্ছেন অ্যাটর্নি সোমা সাইদ। অন্যদিকে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি সদস্য নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনার ধকল কাটিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 245তম দিবস উদযাপনের আনন্দকে যেন বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্কের 2 বাংলাদেশি নারীর বিজয়। গত 22 জুন অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনায় তারা এগিয়ে ছিলেন। এবার অ্যাবসেন্টি, র্যাঙ্ক চয়েস আর ডাকযোগে ভোটের গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে অ্যাটর্নি সোমা সাইদ ও শাহানা হানিফকে। আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান ওম্যান কুইন্স থেকে একজন জাজ হবে, সে মুসলিম এবং সব কমিউনিটি থেকে আমি সাপোর্ট পেয়েছি। আমার খুব ভালো লাগছে। এটা নিউ ইয়র্ক সিটির জন্য, ব্রুকলিনের জন্য, বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক। এই নির্বাচন ছিল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন। এতে তারা দুজন মূলত নিজ পার্টির মনোনয়ন পেলেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দল বা দলের প্রধান নন, নির্ধারণ করেন দেশের জনগণ। এটি প্রাইমারি নির্বাচন নামে পরিচিত। নিউ ইয়র্ক সিটির মূল নির্বাচন হবে 2রা নভেম্বর। তবে ডেমোক্রেটিক অধ্যুষিত এই অঙ্গরাজ্যে 2 বাংলাদেশির বিপরীতে এখন পর্যন্ত রিপাবলিকান বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় ধরে নেওয়া হচ্ছে তারাই নির্বাচিত হতে যাচ্ছেন। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক হচ্ছেন প্রথম বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাইদ। অপরদিকে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে যাচ্ছেন শাহানা হানিফ। তাদের বিজয়ে এখন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রবাদ আছে, ফিয়েস্তা ও সিয়েস্তার দেশ স্পেন, অর্থাৎ উৎসবের দেশ স্পেন। উৎসব স্প্যানিশদের চলমান জীবনের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।
দীর্ঘ প্রায় 1.5 বছর পর লকডাউন তুলে নেয়ায় স্পেন জুড়ে শুরু হয়েছে ফিয়েস্তা। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। গ্রীষ্ম এলেই শহর থেকে শুরু করে গ্রামে চলে মেলার আসর। কোনো মেলা সপ্তাহব্যাপী, আবার কোনো মেলা 15 দিন ব্যাপী। এসব মেলার প্রচুর লোকের সমাগম হয়। মুখর থাকে বিদেশি পর্যটকদের পদচারণায়। তাদের আকৃষ্ট করতে মেলায় পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছেন। তো বর্তমানে করোনা ভাইরাসের পরে যে একটা মহামারী, যে একটা আতঙ্ক চলেছিল, এখন এগুলো শিথিল হওয়ার কারণে আমাদের রেস্টুরেন্ট ব্যবসা বা আমাদের রেস্টুরেন্ট এখন খুব ভালোভাবে জমজমাটভাবে আমাদের ব্যবসা চলছে। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় এসব মেলা চলে গভীর রাত পর্যন্ত। নাচ গান সহ নানা উৎসব আয়োজনও থাকে। লকডাউন তুলে নেয় এখন বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেড়েছে রাজধানী মাদ্রিদ সহ অন্যান্য বড় শহরে। ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য প্রতিদিনেই এখানে মেলা হচ্ছে। আমরা আশা করছি দিন দিনেই আমাদের ব্যবসা বাণিজ্য ভালো অবস্থানের দিকে যাবে। এছাড়া স্পেনের সমুদ্র সৈকতগুলোতে পড়ছে উপচে পড়া ভিড়। উৎসব আর আনন্দের মধ্যেও বয়স্ক ও স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে রয়েছে এক ধরনের অজানা আতঙ্ক। করোনা থেকে বাঁচতে তাদের রয়েছে বাড়তি সতর্কতা। সময় সংবাদ, স্পেন। বিদেশের মাটিতে বসবাস করলেও নদীমাতৃক বাংলাদেশকে ভুলতে পারে না প্রবাসীরা। এ থেকে পিছিয়ে নেই আয়ারল্যান্ডের প্রবাসীরাও। তাই তো কাজের ফাঁকে বা ছুটির দিনে বেরিয়ে পড়েন নৌভ্রমণে, খুঁজে বেড়ান দেশীয় নদীর টান। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। নদী আর বাংলাদেশ যেন এক সুতোয় গাঁথা। তাই দেশ ছেড়ে বাংলাদেশিরা প্রবাসে থাকলেও নদীর প্রতি সেই টান খুঁজে বেড়ান প্রতিনিয়ত। কর্মজীবনের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের নদীর কথা স্মরণ করে একটু সময় নিয়ে অনেক বাংলাদেশিরা বের হন নৌ ভ্রমণে। চারিদিকে সবুজ মাঠ আর আঁকাবাঁকা নদীর পথ যেন ফেলে আসা নদীরই প্রতিচ্ছবি হয়ে ভেসে ওঠে এখানে। পরন্ত বেলায় সূর্য যখন নদীকে আলিঙ্গন করতে নেমে আসে, তখন ঢেউয়ের তালে তালে সূর্য আর নদীর মাখামাখি দেখে বাংলাদেশের নদীর কথাই মনে পড়ে প্রবাসীদের। পদ্মা, মেঘনা, যমুনা। প্রবাস জীবনে আমরা আয়ারল্যান্ডে এসেও সেই বাংলাদেশের নদী খুঁজে বেড়াই। মাঝে মাঝে সময় পেলে বোট নিয়ে চলে যাই নদীতে, সেই বাংলাদেশের নদীর উপলব্ধি খুঁজে বেড়াই। যাত্রা শেষে ইঞ্জিন নৌকা যখন তীরে ভিড়ে নোঙর খোঁজে, হারিয়ে যাওয়া দেশের সেই সোনালী নদীর কথাই মনে ফুটে ওঠে নদী প্রেমীদের মাঝে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এক দফা শিথিলের পর করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে পর্তুগালে আবারও বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল 3টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত লিসবন মেট্রোপলিটন এলাকায় বিনা প্রয়োজনে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া 18টি পৌর এলাকায় রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ফের সংক্রমণের ঊর্ধ্বগতি, তাই আবারও বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে লিসবন সহ 18টি পৌর অঞ্চলের বাসিন্দারা এসব এলাকায় রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে কস্তা প্রশাসন। এদিকে লিসবনের প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে ছুটির দিনগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে পিএসপি, জিএনআর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রেও সময়সীমা কমিয়ে দিয়েছে প্রশাসন। আবার এমন বিধিনিষেধে ক্ষোভ জানিয়েছেন নাগরিকরা। গেল সপ্তাহে ইউ দেশগুলোতে প্রতি 100 নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকসিন প্রয়োগ করেছে পর্তুগাল। এছাড়া শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে লিসবনের বিভিন্ন হাসপাতাল সহ বাসায় চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় রেকর্ড 153 জনের মৃত্যু, প্রায় 100 জনই খুলনা ও ঢাকার। জুনে জিনোম সিকোয়েন্সে 78% ডেল্টা ধরন শনাক্ত। চলমান বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানোর পরামর্শ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।